ডাইনিং টেবিলের পরিবেশটা এখন দেখার মতো। আকাশ কোমরে ওড়না পেঁচিয়ে বসে আছে, আত্মার কোলে বসে বীর আয়েশ করে রাতের খাবার খাচ্ছে। রক্তের টান বোধ হয়ে একেই বলে বীরের মতো চঞ্চল বাচ্চা আজ আকাশের হাতে একদম শান্ত। আকাশ পরম মমতায় বীরের মুখে লোকমা তুলে দিচ্ছে, যেন এই কাজটা সে জন্ম জন্মান্তর ধরে করে আসছে। হঠাৎ বীর তার আধো আধো বুলিতে বলে উঠল, পাপা তুমি তেমন আমাতে তাইয়ে দাও, তেমনি মাতেও তাইয়ে দাও না। মা তো তপ্তমে আমাদের তাইয়ে দে, কিন্তু মাতে তো তেও তোদেরই কাইয়ে দেয় না। বীরের নিষ্পাপ কথা শুনে আকাশ আর মেঘলা দুজনেই হাত থমকে গেল। মেঘলা একটু অস্বস্তিতে পড়ে জোর করে মুখে হাসি টেনে বলল, আরে না বীর, আমি তো তোমাদের আগেই খেয়ে নিয়েছি, তোমরা খাও। আকাশ বীরের দিকে একবার তাকিয়ে মেঘলার দিকে আর চোখে চাইল, তারপর বীরের কপালে একটা হালকা টোকা দিয়ে বলল, কি রে ঘুঘুর বাচ্চা, তুই না একটু আগে খেয়ে ঘুমিয়ে পড়েছিলে? তাহলে আবার উঠে এত ঘুঘুরা শেখাচ্ছিস যে? সারা রাক্ষসের বাচ্চা, তোর পেটে এত জায়গা কোত্থেকে আসে রে? বীরের তাতে বিন্দুমাত্র লজ্জা নেই যে আকাশের উন্মুক্ত বুকে তরকারি ঝোলওয়ালা মুখ আর নাকের পোটা মুছতে মুছতে বলল, পাপা আমি তো লাট্টুস না, আমি তো লিটিল হুদুর হব। মেঘলা পাশে দাঁড়িয়ে জল দিচ্ছিল। আকাশের মুখে রাক্ষসের বাচ্চা শুনে সে আর চুপ থাকতে পারল না। সে টেবিলের উপর গ্লাসটা রেখে ঝামটা দিয়ে বলে উঠল, বাপ যদি আস্ত একটা রাক্ষস হয়, তবে বাচ্চা তো আর সুপারম্যান হবে না, সেও তো রাক্ষসই হবে। কথাটা বলে মেঘলা সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, ভেতরে ঘরে যাওয়ার জন্য দ্রুত পা বাড়ালো। আকাশ তার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে চেঁচিয়ে বলল, হে রে রাক্ষসী, কি বলে গেলে তুই? দাঁড়া, দেখাচ্ছি তোকে রাক্ষস কাকে বলে। তারপর নিজের বুকের দিকে তাকিয়ে দেখলো ছেলে কাজ ছেড়ে দিয়েছে। এটো মুখ আর নাকের পোটায় বুকের কাছটাই হলুদ হয়ে আছে, কিন্তু কেন যেন কোনো ঘৃণা বা রাগ কিছুই হলো না, উল্টো পৃথিবীর শ্রেষ্ঠ সুখী মানুষ মনে হলো। সেবার মজা করে বলল, হুদুল কুতকুতের বাচ্চা, হুদুল কুতকুতের বাচ্চা, আমার বুকটা তুই ডাস্টবিন বানিয়ে দিলে কখন? আমাকে আবার শাওয়ার নিতে হবে। তুই পাপা আমি তো তিতো তরিনি, সব মা তোলে গেল। আর এখন আমার দোততে আমি নিতত পাপা। আকাশ ছেলের এই নির্দেশ প্রমাণ করার দিকে হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারবে না। সে উল্টো ছেলের মুখে নিজের মুখ ঘষতে ঘষতে চুমু দিতে দিতে বলবে যে, হ্যাঁ বাবা, তুমি একদম আমার নির্দোষ আসামি। মেঘলা ততক্ষণে রুমের ভিতর ঢুকে গেছে। দরজার আল থেকে তার চাপা হাসির শব্দ আর আওয়াজ এলো। দেখ কেমন লাগে, বড্ড ছেড়ে ছেড়ে করিস না। বীর তখন মুখের ভেতরে ভাত নিয়ে গাল ফুলিয়ে হাসছে। সে তার ছোট্ট হাত দিয়ে আকাশের গাল টিপে দিয়ে বলল, পাপা আমি তো অনেক ভালো লাগতোস, কিন্তু তুমি আমার পাপা। আকাশ বীরকে শক্ত করে চাপটে ধরল। তার মনে হলো এই ডাইনিং টেবিলের সাধারণ খাবারগুলো আজ পৃথিবীর দামি দামি রেস্তোরাঁর বুফে ডিনারের চেয়েও অনেক বেশি সুস্বাদু। এই রাক্ষসী খুনসুটি আর বাচ্চার আবদার সব মিলিয়ে এক টুকরো স্বর্গ আজ তার সামনে। মেঘলা ঘর থেকে বীরের শোয়ার ড্রেস নিয়ে বের হয়ে আসতেই দেখলো আকাশ বীরকে নিয়ে হাসাহাসি করছে। এই দৃশ্যটা দেখে মেঘলার মনে হলো আকাশের সাথে এই অঘোষিত যুদ্ধটা যেন এভাবেই চলতে থাকে, যেখানে হার জিত নেই, আছে শুধু একরাশ ভালোবাসা। খাওয়া দাওয়া শেষ করে আকাশ বেশ রাজকীয় ভঙ্গিতে চেয়ার ধরে উঠল। বীরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, চলো বাবা, এবার আমরা ঘুমাতে চাই। সত্যি পাপা আমি তোমার তোলে গমাবো। হ্যাঁ বাবা, আজকে তুমি আমার সাথে ঘুমাবে। তুমি লোট আনবে পাপা। রোজ আসার কথা শুনে আকাশের বুকের ভেতরটা কেমন করে উঠল। এক মুহূর্তের জন্য সে থমকে গেল, তারপর খুব মৃদু স্বরে উত্তর দিল। হুম। মেঘলা ততক্ষণে রোদ ভাইয়ের ট্রাউজার আর বীরের ছোট্ট পায়জামা নিয়ে ঘরে ঢুকেছে, কিন্তু বাপ বেটা কেউ ওকে পাত্তাই দিল না। মেঘলাকে পাশ কাটিয়ে ওরা আবার ওয়াশরুমে ঢুকে গেল। ঠিক 3 মিনিটের মাথায় নিজেদের একটু ফ্রেশ করে নিয়ে বেরিয়ে এলো। মেঘলা পাশেই দাঁড়িয়েছিল, পরনের শাড়ির আঁচলটা টেনে নিয়ে নিজের আর বীরের গায়ের অবশিষ্ট জলটুকু মুছে নিল। মেঘলা হা করে তাকিয়ে রইল নিজের শাড়ির অবস্থার দিকে, কিন্তু আকাশ ভ্রুক্ষেপহীনভাবে বীরকে বাজাকোলা করে নিয়ে শোবার ঘরের দিকে হাঁটা দিল। রুমে গিয়ে আকাশ বীরকে তুলোর বস্তার মতো বিছানায় ছুঁড়ে দিল, তারপর নিজেও বিছানায় ধপাস করে শুয়ে পড়ল।
বীর এখনও পুরোপুরি ন্যাংটো, আর আকাশে মেঘলার ওড়নাকে লুঙ্গির মতো পেঁচিয়ে রেখেছে। বীর এবার কসরত শুরু করলো। মাউন্ট এভারেস্ট চড়ার মতো করে সে আকাশের পেটের উপর হামাগুড়ি দিয়ে চড়ে বসলো। তারপর গম্ভীর মুখে জিজ্ঞেস করলো, মা ধুবে না আমাদের তাতে? না, তোর মা ওখানে ঘুমাবে, এখানে শুধু আমি আর তুই। বীরের মুখটা মুহূর্তে কান্ন কান্ন হয়ে গেল। সে কাচুমুচু হয়ে বলল, তাহলে রাতে আমি টুটুকু কি করে? আকাশের চোখ তো কপালে। সে ছিটকে উঠে বসলো, চিৎকার করে উঠল, কি? এই নেকটির বাচ্চা এখনো দুধ খায়? এত বড় হয়ে গেছে, আর তোর মা তোকে এখনো দুধ খাওয়ায়? মেঘলা, হ্যাঁ মেঘলা, এদিকে আয়। মেঘলা হন্তদন্ত হয়ে ঘরে এলো। কি হলো, এভাবে চিল্লাচ্ছেন কেন? তোর আক্কেল জ্ঞান কি কোনোদিন হবে না? এত বড় ছেলে, তাকে তুই এখনো দুধ খাওয়াস? লজ্জা করো না তো? আপনার ছেলেটা 1 নম্বরের লোভী। দুধু খাওয়ার জন্য সারাক্ষণ আমার পেছন পেছন ঘোরে। যদি না দিই তবে এমন চিৎকার করে কান্না শুরু করে দেয় যে মনে হয় বাড়ির ছাদটা উড়িয়ে দেবে সে। ওর কান্নার চোটে আমাদের ছাদে কোনো কাক পর্যন্ত বসে না। আর তাছাড়া ও এখনো বড় হয়নি, ওর বয়স মাত্র 2 বছর। আকাশ অবাক হয়ে দেখলো বীর তখন আকাশের পেটের উপর দাঁড়িয়ে দুহাতে তালি দিচ্ছে আর খিলখিল করে হাসছে। মেঘলা এবার একটা বাঁকা হাসি দিয়ে বলল, বীর বাবা, আজকে তোমার তো পাপা আছে, পাপা থাকতে মায়ের কি দরকার? আজকে তুমি তোমার পাপার দুধ খাও, ঠিক আছে? গুড নাইট। এ কথা বলে মেঘলা হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। আকাশ প্রথমে ঠিক বুঝতে না পেরে বলল, হ্যাঁ ঠিক আছে। পরক্ষণে ওর মাথায় বাজ পড়ল। সে চেঁচিয়ে উঠল, এই ছেমরি, কি বলে গেলি তুই? আমার দুধ খাবে মানে? তুই জানিস না এটি শুধু নামেই, এটা তো শোপিস। আয় মেঘলা। মেঘলা ততক্ষণে হাসতে হাসতে রান্নাঘরে গিয়ে ঢুকেছে। বীর এবার আকাশের বুকের কাছে মুখ নিয়ে গিয়ে হাতে ছোট ছোট আঙ্গুলে আকাশের দুধতে দিয়ে বলল, পাপা তোমার তো মার তো মতো মিষ্টি। আমি কি করে জানবো কতটা মিষ্টি? আমি কি তোর মায়ের দুধ কোনোদিন খেয়ে দেখেছি? না আমার কোনোদিন দুধ বেরিয়েছে, তাই সে দুটো কম্পেয়ার করব? তখনই বাইরে থেকে ভেসে আসলো মেঘলার একটা আওয়াজ, নির্লজ্জ। শালা ভন্ডুলের বাচ্চা, সব দোষ তোর মায়ের। ঘুমা এবার চুপচাপ। সে বীরকে নিজের গায়ের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। বীর পাপার বুকেও ওম পেয়ে শান্ত হয়ে চোখ বুঝল। বীরকে বুকের নিবিড় সান্নিধ্যে জড়িয়ে ধরতে আকাশের ভেতরটা এক অজানা হাহাকারে কেঁপে উঠল। এই প্রথম কোনো একরত্তি প্রাণ তার বুকের ধুকপুকানির সাথে তাল মিলিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অদ্ভুত এক অলৌকিক শান্তি আর গভীর মমতাই তার চোখ দুটো ভিজে এলো। আকাশে মনে হলো তার এই সুঠাম শক্ত বুকটা যেন এতকাল কেবল পাথরের মতো কঠিন ছিল, কিন্তু আজ সেখানে এক বিশাল সমুদ্রের জোয়ার এসেছে। পিতা হওয়ার এই আদিম অনুভূতি তাকে বুঝিয়ে দিল পৃথিবীর সব সাম্রাজ্য জয় করার চেয়ে এই ছোট্ট হৃদস্পন্দনকে রক্ষা করার তৃপ্তি অনেক বেশি। বীরের কচি হাতের স্পর্শে আকাশ নিজের অস্তিত্বের এক নতুন মানে খুঁজে পেল। যে মানুষটা এতদিন কেবল আমিতেই মগ্ন ছিল, আজ সে এক লহমায় বাবা হয়ে উঠল। বুকের মাঝে এই পরম পাওয়াকে আগলে ধরে তার মনে হলো জীবনের শ্রেষ্ঠ জয়টা সে আজই করল। গভীর রাত, নিস্তব্ধ ঘরে কেবল এসির হালকা গুঞ্জন। হঠাৎ ঘুমের ঘরে আকাশ অনুভব করলো তার বুকের বাম পাশে ভিজে ভিজে একটা অনুভূতি, ঠিক যেন কেউ ছোট্ট জীব দিয়ে পরম তৃপ্তিতে সেখানটা চেটে দিচ্ছে। একটা অদ্ভুত সুস্বরানি আর ভেজা ভাব। আকাশে ঘুমটা এক লহমায় টুটে গেল। অন্ধকার ঘরে সে বুঝতে পারল না ঠিক কি হচ্ছে। তড়িঘড়ি করে বিছানায় উঠে বসতে দেখলো চারপাশ ঘুটঘুটে অন্ধকার। মেঘলা বোধহয় কখন এসে নিঃশব্দে লাইটটা নিভিয়ে দিয়ে গেছে। আকাশ হাতে হাতে ফোনটা খোঁজার চেষ্টা করলো, কিন্তু পরক্ষণে মনে পড়লো ফোন তো ওড়না বিভ্রাটের চক্করে বাইরে রয়ে গেছে। তার বুকটা তখন দূর দূর করে কাঁপছে। কি এমন জিনিস যেটা তার বুকের ওপর ওভাবে নাড়াচাড়া করছিল? সে দ্রুত উঠে দেওয়াল ধরে হাঁটে সুইচবোর্ড খুঁজে লাইটটা জ্বালিয়ে দিল। আলো জ্বালতেই আকাশের চক্ষু চড়ক গাছ। বীর ঘুমের ঘরে ছটফট করছে আর ওর মুখটা হা করা। বীরের চোখের দুকোণে দুফোঁটা জল চিকচিক করছে। আকাশ বুঝতে পারলো ঘুমের ঘরে বেচারা ওর পাপার বুকে লোমশ অংশটাকেই মা ভেবে ভুল করে দুধু খুঁজছিল। আকাশের হঠাৎ খুব হাসি পেল। নিজের অজান্তে সে এক চিলতে অট্ট হাসি হাসলো। পরক্ষণে মমতায় মনটা ভরে উঠল। সে দ্রুত বীরকে বিছানা থেকে পাজা কোলা করে তুলে নিল। দুধের মতো সাদা ফর্সা বীর একদম নেংটু অবস্থায় আকাশের কোলে যেন একদম মায়াবী রাজপুত্র।
কিন্তু হঠাৎ আকাশে নিচের দিকে নজর পড়তে তার হ্যাটবিট মিস হওয়ার জোগাড়। সর্বনাশ, কোমরে সে মেরুন ওড়নাটা কোথায় গেল? সেও তো ওড়না পরে ঘুমিয়েছিল, কিন্তু এখন তো তার শরীরও সুতো টিউনে। আকাশের ইজ্জত নিয়ে টানাটানি দশা। লুঙ্গি পরার অভ্যাস তার ছোটবেলা থেকে নেই। আজ নিজের ছেলের সামনে এই উলঙ্গ অবস্থায় নিজেকে আবিষ্কার করে আকাশ রীতিমতো ঘামতে লাগলো। ভাগ্যের ছেলেটা অঘরে ঘুমোচ্ছে। এই পাজি ছেলে যদি জেগে থাকতো, তবে সকাল হতে না হতে সারা দুনিয়ায় ঢোল পিটিয়ে দিত যে তার পাপা নেংটু ডন হয়ে ঘুরে বেড়াচ্ছে। আকাশ দ্রুত গম্বলের ভাঁজে হাতে সেই হারানো ওড়নাটা খুঁজে পেল। কোনো মতে সেটাকে আবার লুঙ্গির ঢঙ্গে কোমরে শক্ত করে কিট দিল। তারপর বীরকে এক হাতে জাপটে ধরে ঘর থেকে বেরিয়ে এলো। সে জানে বীরের এখন তার মায়ের দরকার। পাপার শুকনো বুকে দুধু খুঁজে বেচারা বিফল হয়েছে। বীরের এই কান্না কান্না মুখটা দেখে আকাশ আর দেরি করতে ইচ্ছে করলো না। সে দ্রুত পায়ে মেঘলা ঘরের দরজায় দিকে এগিয়ে গেল। রাতে নিস্তব্ধতা ভেঙে মেঘলা ঘরের দরজায় 2-3টে হালকা ধাক্কা পড়ল। মেঘলা ধরভর করে উঠে বসলো। তড়িঘড়ি করে দরজা খুলতে মেঘলার চোখ কপালে। সামনে আকাশ দাঁড়িয়ে, এক হাতে সেই মেরুন ওড়নাটা কোনো মতে সামলে ধরে আছে, আর অন্য হাতে কোলে বীরকে চাপটে ধরে রাখা। আকাশের মুখটা বিরক্তিতে তিতকুটে হয়ে আছে। মেঘলা কিছু বলার আগে আকাশ গটগট করে ঘরের ভেতর ঢুকে বিছানায় জাকিয়ে বসলো। তারপর বীরকে মেঘলার কোণের কাছে একরকম ছুড়ে দিয়ে কর্কশ স্বরে বলল, এনে তোর ছেলেকে, তাড়াতাড়ি ওকে দুধ দে। শালার পাঁচি ছেলে সারা রাত ধরে আমার এই শো করা দুধগুলো চেটে চেটে খাচ্ছে। আমার তো মনে হচ্ছে কাল সকাল হতে হতেও আমার হাড় করে চিবিয়ে খেয়ে ফেলবে। আকাশের কথা শুনে মেঘলা আর নিজেকে ধরে রাখতে পারল না। সে ফিক করে হেসে ফেল। তারপর সেই হাসি অট্ট হাসিতে রূপ নিল। মেঘলা হাসতে হাসতে বিছানায় লুটিয়ে পড়ে বলল, ও মা, তাই নাকি? তা আপনি কি ভেবেছিলেন? কি বা খাবে? ছেলে কি আর পাপার 6 প্যাক চেনে? ও তো জানে সেখানে পাপা আছে, আহ সেখানে খাবার আছে। এই যে ঢং করিস না তো একদম। তুই জানিস ও আমার কি হাল করেছে? ওর এই পিচ্ছি জিভ দিয়ে মনে হচ্ছিল যেন কে আমাকে সুরসুরে দিচ্ছে। ইয়ার কি মানিস না মেঘলা? তুই কি ওকে সারাদিন না খেয়ে রাখিস? ও মা, না খাইয়ে কেন রাখবো? আমার কি খাওয়ার অভাব আছে নাকি? ওর বাপের অঢেল সম্পত্তি, ছেলেকে কি আর না খাইয়ে রাখি? আসলে ওটা তো ওর অধিকার, তাই ওর বাপের কাছে সেই অধিকার খুঁজছে। তুই কি বলতে চাস ওই সারা রাত এভাবে ওসব দুধু খুঁজে বেড়ায়? হ্যাঁ, প্রায়ই এমন করে। ঘুমের ঘোরে তো ও ওর মাকেই খোঁজে। তোর তোর সব লাগে না? মানে বীর যখন ওভাবে টানে তখন সুরসুরে লাগে না? ইস, কি নির্লজ্জ বেটা ছেলে আপনি! একটা মা তার বাচ্চাকে খাওয়াবে, সেখানে আবার শ্বশুরি লাগালাগি কি আছে? ওটা তো পরম মমতার একটা বিষয়, অভ্যেস হয়ে গেছে আমার। আকাশ একটু অপ্রস্তুত হয়ে মাথা চুলকালো। ঠিক সেই মুহূর্তে কোমরের ওড়নাটা ঢিলে হয়ে একদম বিপদ সীমানায় চলে এলো। মেঘলা সেটা খেয়াল করে বিরক্ত হয়ে পড়ল। এই যে মিস্টার আকাশ তালুকদার, ওনাটা ঠিক করুন। কতবার বললাম রোদ ভাইয়ের প্যান্টটা পরে নিন, তা না, এখন ওড়না সামলাতে পারছেন না। একটা মেয়ের সামনে এভাবে ওড়না বিপদ সীমানা থাকা অবস্থায় দাঁড়িয়ে আছেন আপনি। আপনার লজ্জা করছে না? না, একদম লজ্জা করছে না। আমার যদি লজ্জাই থাকতো তবে আজ তোর কোলে আমার এই প্রোডাক্ট থাকতো না। লজ্জা বিসর্জন দিয়েছিলাম বলি না আজ বীর আমাদের মাঝে। আকাশে এই সোজা সাপটা কথা শুনে মেঘলার বুকের ভেতরটা ধক করে উঠল। 3 বছর আগে সেই ঝড়ো রাতের স্মৃতিগুলো মুহূর্তে চোখের সামনে ভেসে এলো। আকাশ এবার মেঘলার কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘাম আর ওর স্তব্ধ হয়ে যাওয়া মুখের দিকে তাকে একটু মজা করে পড়ল। কিরে থমকে গেলি কেন? দেখেছিস তো আকাশ তালুকদারের পাওয়ার কত? এক ম্যাচেই তোকে ট্রফি পাঠিয়ে দিয়েছি আমি। কোয়ালিটি কত পাওয়ারফুল সেটা তো বীরকে দেখলে বোঝা যায়। হয়ে গেছে, অনেক হয়েছে আপনার নির্লজ্জ কথা। এবার নিজের ছেলের দিকে দেখুন, ওর খাওয়া শেষ। আর আপনার নয়, আমার ভালো কোয়ালিটি না হলে অমন কত কিছু এমনি এক ওদিক ভেসে যায়। আর মেয়েদের শরীর, তার মধ্যে একটা একসেপ্ট করলেই আল্লাহর নিয়ামত নেমে আসে। আকাশ অন্যরকম দৃষ্টিতে মেঘলার দিকে তাকিয়ে দেখলো। তারপর দেখলো বীর ততক্ষণে আদুকুমে তৃপ্তির সাথে পেট ভরে খেয়ে শান্ত হয়ে গেছে। আকাশ বীরকে মেঘলার কোল থেকে পরম মমতায় পাজাকোলা করে তুলে নিল। ওর ফর্সা কপালে একটা চুমু খেয়ে বলল, চল বাবা, অনেক হয়েছে। তোর মা এখন আমাকে নির্লজ্জ বলছে, এখানে আর থাকা ঠিক হবে না। আকাশ বীরকে নিয়ে নিজের রুমে ফিরে এলো। বিছানায় বীরকে মাঝখানে রেখে ওর বুকের মধ্যে নিবিড়ভাবে জড়িয়ে ধরল। বীর ওই দুধের মতো মিষ্টি গন্ধে আর ছোট ছোট নিঃশ্বাসের ছন্দে
আকাশও ধীরে ধীরে ঘুমের দেশে তলিয়ে গেল। রাতের এই নিস্তব্ধতায় আজ আর কোনো দূরত্ব রইল না, রয়ে গেল এক বাবার তার সন্তানের প্রতি অগাধ ভালোবাসা। রাত তখন প্রায় 2:30। নিস্তব্ধ রাস্তার বুক চিরে একটা দামি গাড়ি এসে থামলো তালুকদার বাড়ির গেটের সামনে। গাড়ি থেকে রোদ আর রাত্রি নামতে গেট খুলে দিল চাঁদ। চাঁদকে দেখে রাত্রি তাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো সোনা? আমি ভালো আছি ছোট ভাবি, তুমি কেমন আছো? কিন্তু বড় ভাবি আর বীর আসেনি তোমাদের সাথে? না রে, মেঘলা আর পীর বাড়িতেই আছে। আকাশ ভাইয়াও এখন ওদের ফ্ল্যাটেই আছে। সত্যি? ভাইয়া এখানেই আছে? বীরের কাছে গেছে? রাত্রি মাথা নাড়িয়ে সাই দিলে চাঁদ খুশিতে ডগমগ হয়ে বলল, আমি কত খুশি যে ভাইয়া শেষ পর্যন্ত বীর আর ভাবির কাছে গেছে। ঠিক আছে, তোদের আনন্দ সকালে করিস। এখন রুমে চল, ঘুম পাচ্ছে। তুমি আগে থেকে বলতে ছোট ভাইয়া, আমি তাহলে তোমাদের বাসার ঘরটা সাজিয়ে রাখতাম। রোদা রাত্রি নিজেদের রুমের দিকে চলে গেল আর চাঁদ খুশিতে গুনগুন করতে করতে নিজের রুমের দিকে পা বাড়ালো। ঠিক তখনই রান্নাঘরের অন্ধকার থেকে জ্যোৎস্না বেরিয়ে এলো। সে জল খাওয়ার ওসিলায় সেখানে দাঁড়িয়ে সব কথা আড়ি পেতে শুনেছে। জ্যোৎস্না দাঁত কিরমির করে চাঁদকে আটকে জিজ্ঞেস করলো, এই চাঁদ, আকাশ কোথায় গেছে? আর ওই মেয়েটাই বা কে যে রোদ ভাইয়ার সাথে এলো? ছাড়ো তো জ্যোৎস্না আপা, রোদ ভাইয়ার সাথে ওটা ছোট ভাবি, আর বড় ভাইয়া গেছে বড় ভাবির কাছে। তোকে কতবার বলেছি যে আমি হব তোর বড় ভাবি? আকাশ আমার। তোমার স্বপ্নের গুড়ে বালি জ্যোৎস্না আপা। ভাইয়া 3 বছর আগেই বিয়ে করেছেন, তার 2 বছরের একটা ছেলেও আছে। আজ রাতে সে তার বউ আর ছেলের সাথেই আছে। তুমি এই দিবা স্বপ্ন দেখা বন্ধ করে অন্য কাউকে খুঁজে নাও। এ কথা বলে চাঁদ হনহন করে নিজের রুমে চলে গেল, কিন্তু পেছনে ফেলে গেল এক হিংস্র মানবীকে। জ্যোৎস্না অন্ধকারে পাথরের মতো দাঁড়িয়ে রইল, তার চোখ দিয়ে যেন আগুনের হলকা বেরোচ্ছে। মেঘলার উপর তার ঘৃণা এখন চরমে। জ্যোৎস্না দেওয়াল আঁকড়ে ধরে বিড়বিড় করে বলতে লাগলো, কোন সে ডাইনি যে আমার আকাশকে কেড়ে নিয়েছে? 3 বছর আগে বিয়ে করেছে। আমি থাকতে অন্য কোনো মেয়ে আকাশের ঘরে থাকবে? এটা আমি হতে দেব না। যেই মেয়ে আমার সাজানো স্বপ্নে আগুন দিয়েছে, আমি তার জীবন ছাড়খাড় করে দেব। ওই জাদুকরীকে আমি এমন শিক্ষা দেব যে সে আকাশকে ছেড়ে পালাতে বাধ্য হবে। জ্যোৎস্নার চেহারায় এক পৈশাচিক আবেশ ফুটে উঠল। সে অন্ধকারের দিকে তাকিয়ে মনে মনে এক ভয়াবহ প্রতিশোধের ছক কষতে লাগলো। তার এই হিংসাত্মক রূপ দেখে যে কেউ শিউরে উঠবে। অন্যদিকে রোদ আর রাত্রির ঘরের পরিবেশটা একদম অন্যরকম। এর আগে রাত্রি রোদের সাথে একই ঘরে থাকেনি এমন নয়, কিন্তু আজকের অনুভূতিটা একদম আলাদা। রোদকে আলমারি থেকে নিজের কাপড় বের করতে দেখে রাত্রি রোদের দিকে তাকিয়ে একটু ক্লান্ত স্বরে বলল, রোদ, আমি খুব টায়ার্ড ফিল করছি। এই ভারী শাড়িটা আর বেশিক্ষণ পরে থাকতে পারছি না। আমি একটু চেঞ্জ করে নেব। রোদ তখন বিছানায় আয়েশ করে বসে রাত্রির দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল। রাত্রির কথা শুনে রোদের ঠোঁটের কোণে এক চিলতে দুষ্টু হাসি ফুটে উঠল। সে একটু রহস্যময় গলায় বলল, কেন খামোখা কষ্ট করে শাড়িটা বদলাবে? একটু পর তো এসবের আর কিছুই থাকবে না, তাই চেঞ্জ না করলেও চলবে। কিছু থাকবে না মানে? তুমি তুমি কি বলতে চাইছো? আমি ঠিক বুঝলাম না। রেতেপার উঠে দাঁড়ালো এবং ধীরে ধীরে রাত্রি খুব কাছে এসে দাঁড়ালো। রোদ রাত্রির কানে কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, সব কিছু কি আর মুখে বলতে হয়? কিছু কথা না হয় আজ রাতের জন্যই তোলা থাক। রাত্রি মাথা নিচু করে নিজের শাড়ির আঁচলটা আঙ্গুলে জড়াতে লাগলো। রোদ ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। তার সুঠাম শরীরে কেবল একটি সাদা তোয়ালে কোমরে জড়ানো। রাত্রি ড্রেসিং টেবিলের সামনে বসে গহনা খুলছিল। আয়নায় রোদের এই রূপ দেখে সে চট করে চোখ সরিয়ে নিল। সে তড়িঘড়ি করে ঘুরে দাঁড়িয়ে শাসনের সুরে বলল, এ কি? আপনি এভাবে কেন বেরোলেন? ঘরে একটা মেয়ে রয়েছে, সেটা কি আপনার মাথায় নেই? যান, তাড়াতাড়ি কাপড় পরে আসুন। রোদ মুচকি হাসলো। তার চোখ তখন এক আদিম শিকারী চাহনি। সে ধীর পায়ে রাত্রির দিকে এগিয়ে আসতে আসতে বলল, ঘরে কোনো মেয়ে নেই রাত পাখি, ঘরে আমার বউ আছে। আর নিজের বউয়ের সামনে আমি কিভাবে থাকবো সেটা কি অন্য কেউ ঠিক করে দেবে? সেই যাই হোক, আপনি কাপড় পরে আসুন। যাব না। কি করবে তুমি? কিছুই না।
রোদ এক ঝটকে রুমের মেন লাইটটা নিভিয়ে দিল। রাত্রি কিছু বুঝে ওঠার আগেই রোদ তাকে বাজাগোলা করে তুলে নিল এবং বিছানায় শুইয়ে দিল। রোদ রাত্রি কপালে, চোখে আর গলার ভাঁজে উষ্ণ চুম্বনে ভরিয়ে দিতে লাগলো। রাত্রির নিঃশ্বাস ভারী হয়ে আসছে। রোদের হাতের আঙ্গুলগুলো যখন রাত্রি শাড়ির পিনটা আলতো করে খুলে দিল, তখন রাত্রি অস্পষ্ট স্বরে বাধা দেওয়ার চেষ্টা করলো। রোদ প্লিজ। কিন্তু রোদ আজ কোনো বাধা মানার পাত্র নয়। অন্ধকার ঘরটিতে তখন কেবল দুজনে ভারী নিঃশ্বাসের শব্দ। রাত্রির হালকা কান্নার শব্দ ঘরের নিস্তব্ধতায় এক অন্য মাত্রা যোগ করল। রোদ তাকে আরও নিবিড়ভাবে নিজের সাথে মিশিয়ে নিল। সম্পর্কে সেই চর মুহূর্তে রোদ আর রাত্রির মাঝে কোনো আড়াল রইল না। একসময় রাত্রি অস্পষ্ট গলায় মিনতি করল। রোদ একটু থামো, আমি হাঁপিয়ে যাচ্ছি, দম নিতে কষ্ট হচ্ছে। প্লিজ পাখি, বাধা দিও না। আজ থামার জন্য আসিনি জান, আজ তোমাকে পুরোপুরি নিজের করে নিতে এসেছে। আর একটু শোনা প্লিজ। ভোর হওয়ার আগে রোদ ক্লান্ত হয়ে রাত্রিকে নিজের বুকের মাঝে টেনে নিল। তখন রাত্রির সারা শরীরে এক অদ্ভুত শিথিলতা। ভালোবাসার সবটুকু সব সময় স্নিগ্ধ হয় না, কখনো কখনো তা আগুনের মতো দাহ হয়। রোদ আর রাত্রির এই নিবিড় রাত্রি যেন সেই আগুনেরই সাক্ষী রইল। ফজরের আজানে স্নিগ্ধ ধ্বনিতে মেঘলার ঘুমটা ভেঙে গেল। অজু করে নামাজ শেষ করার পর সে পা টিপে টিপে এগিয়ে গেল সেই রুমটার দিকে, যেখানে আকাশ আর বীর ঘুমিয়ে আছে। দরজার কাছে দাঁড়াতেই তার ঠোঁটের কোণে এক চিলতে মায়া মাখানো হাসি ফুটে উঠল। ভোরের আবছা আলোয় দেখল আকাশ বালিশে মুখ গুজে একদম কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে আছে। আর ছোট্ট বীর, সে একদম ন্যাংটু হয়ে তার পাপার একটা হাতের উপর নিশ্চিন্তে শুয়ে আছে। মেঘলা আনমনে গুঞ্জন করে গেয়ে উঠল সেই প্রিয় গানটি। কপাল গুনে পেয়েছি তোকে, সেই সব দিনে যখন খালি বৃষ্টি ছাড়া ছিল না উপায়। ও একসাথে চল পেরিয়ে যাব জমানো জলপথের ধারে পা ডুবিয়ে। আকাশের চুলে হাত বুলিয়ে দিতে দিতে মেঘলা যখন গভীর আবেগে ডুবেছিল, ঠিক তখনই আকাশ ঘুমিয়ে ঘরে একটু নড়ে উঠল। মেঘলা ধরা পড়ে যাওয়ার ভয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। প্রায় ঘন্টাখানেক পরের কথা। আকাশ আদো ঘুমে অনুভব করলো তার মুখে পানি পড়ছে। তার অবচেতন মন ভাবল নির্ঘাত বিদ্যাকে আগের মতো করে আদর করে চেটে দিচ্ছে। কিন্তু কয়েক সেকেন্ড যেতে আকাশের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। সে এক ঝটকাই চোখ খুলে চিৎকার দিয়ে বিছানায় উঠে বসলো। আরে আরে, এই থাম থাম বলছি। এই বীর, তুই তো আমাকে পুরো গোসল করে দিলে রে হতভাগা। বাপ কি তোর কাছে পাবলিক টয়লেট নাকি? বীরের বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। আকাশ নিজের কপাল চাপড়ে চিৎকার করে ডাকলো। মেঘলা, ও মেঘলা, কোথায়? জলদি এদিকে আয়। তোর তোর পুত্র তো আজকে আমার গঙ্গা স্নান করিয়ে দিয়েছে। ওরে বাপরে, কি নিশানা মাইরে একেবারে আমার মুখে। মেঘলা রান্নাঘর থেকে খুন্তি নিয়ে দৌড়ে এলো। কি হয়েছে, এভাবে চিৎকার করছেন কেন? বীরে কিছু হয়েছে নাকি? বীরের হবে কি? যা হওয়ার তো আমার হয়েছে। তোমার এই খোদে দানবটা কি আমাকে চারা গাছ ভেবেছে? ও আমার মুখের উপর রীতিমতো মিউনিসিপ্যালিটির পানির পাইপলাইন খুলে দিয়েছিল। আর আমি গাধার মতো ভাবছিলাম ছেলে আমাকে আদর করে চাটছে। ও মা, তাই নাকি? এখন ছেলে মুখে মুতে দিয়ে অমনি আমার ছেলে আর অন্য সময় ছেলে আপনার হয়ে যায়, বজ্জাত পোলাপাইন। তা বীর কি আপনার মুখে মধু ঢেলে দিল নাকি? আপনি তোর পাপা, একটু একটু সেবা তো পেতেই পারেন ছেলের থেকে। সেবা? এটা কি তুই সেবা বলছিস? আর কি বলছিস? ওসব তোর কাছ থেকে ওইসব শিখেছে। বেয়াদব মায়ের মতো হয়েছে, বাপের মুখে ছড়ছড় করে মুতে দিল। কি? আমি আপনার মুখে কবে মুতেছি? তাই ছেলে আমার থেকে আপনার মুখে মুতে শিখলো? বেয়াদবি করবি না এখন মেঘলা। তুই আমার ছেলে উল্টো পাল্টা শিখিয়েছিস, আর শেষ রাতে তোর দুধ খেয়ে আমার ছেলে এমন কাজ করেছে। ঠিক করেছি। আর আমার দুধ খেয়ে যদি এমন করে তো তোর নোনা দিয়ে মুদ নয়, আমার দুধ বেরিয়েছে, তাই অত নাক ছিটকানো দরকার নেই। চুপ মাথারি, ফটফট করে মুখ চালাচ্ছিস যেন তোর দুধ না অমৃত। এক প্যাক মারলে আমি অপকর্ম করে জান্নাতবাসী হব। ছি, অশুভ লোভী পুরুষ, ছেলের খাবারের দিকে নজর দেয়, নজর খারাপ পুরুষ মানুষ। আকাশ এক মুহূর্তে থ হয়ে গেল। মেঘলা আবার বলল। মেশিন ছাড়লো তো পানি কত দূর গড়ালো? একদম টার্গেট করে আমার কানের ভেতর পর্যন্ত সাপ্লাই দিয়ে দিয়েছে নিজের মহামূল্যবান মূত্র। এখন তো মনে হচ্ছে আমার কানের ভেতর দিয়ে জলপ্রপাত বইছে। এই মেয়ে, তুই আসছিস কেন? যা
আগে ডেটল আর সাবান নিয়ে আয়, আমি নিজেকে স্যানিটাইজ করব। ঠিক তখনই বীর চোখ কসলাতে কসলাতে উঠে বসলো এবং বিছানায় দাঁড়িয়ে দুহাত তুলে তালি দিতে শুরু করলো। হাসিস না বাপ, একদম হাসিস না। তোকে আমি আজ থেকে ডায়াপার পরিয়ে তোর ননুতে আগে তালা মারবো। তুই বড় হয়ে ডক্টর হবি ভেবেছিলাম, তুই তো দেখি বড় হয়ে হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হবি, পানির প্রেশার নিয়ন্ত্রণ করবি। আপা গু গু। কি বা ভাগবি? বাপের মুখে মতে গালের হাগের কথা ভুলে পাবিস না, নাহলে তোকে তুলে আজ আমি রেশনে 2 টাকা কিলোতে বিক্রি করব। ছি, বেয়াদব লোক শুনলেন? ও কিন্তু ওর কাজে ক্রেডিট চাইছে। আপনি শুধু শুধু রাগ করছেন। বাচ্চার আশীর্বাদ আশীর্বাদ হিসেবে গ্রহণ করুন। হ্যাঁ, এমন আশীর্বাদ আল্লাহ যেন শত্রুদেরও না দেয়। আমি চললাম গোসল করতে। আর শোন, আজ থেকে আমি বীরের সাথে রেইনকোট পরে ঘুমাবো, মনে থাকে যেন। আকাশ গজগজ করতে করতে ওয়াশরুমের দিকে হাঁটা দিল আর বীর তার পেছনের দিকে তাকিয়ে আবারও হাততালি দিয়ে উঠল। মেঘলা হাসতে হাসতে ভাবলো, এই সকালগুলো যদি এমন পাগলামিতে কাটে তবে জীবনের সব দুঃখ এমনিতেই ধুয়ে মুছে যাবে, ঠিক যেমন আকাশের মুখটা ধুয়ে গেল তার ছেলের মুখ দিয়ে। ভেবে আবার জোরে জোরে হেসে দিল। সকাল 7:30। ডাইনিং টেবিলে জসিম তালুকদার আর রানী বেগম নাস্তা নিয়ে ব্যস্ত। আজিজ সিঁড়ি দিয়ে নামছিল, পরনে তার একদম ফিটফাট পোশাক। সিঁড়ির শেষ ধাপে আসতেই চাঁদের সাথে তার দেখা। চাঁদ আজিজকে দেখে একটু অবাক হয়েই বলল, আরে আজিত ভাইয়া, তুমি এত সকালে কোথায় যাচ্ছ? জ্যোৎস্না তখন টেবিলের এক কোণে বসে নাস্তা করছিল। আজিজের নাম শুনতে সে উৎসুক চোখে তাকালো। আজিজ জ্যোৎস্নার দৃষ্টির আড়ালে থাকার চেষ্টা করে, চাঁদের দিকে একটু ঝুঁকে নিচু স্বরে বলল, একটা ছোট্ট কাছে চাচ্ছি রে। চাঁদ মুখ টিপে হেসে এমনভাবে আজিজের কথাটার জবাব দিল যেন সে বড় কোনো রহস্য জেনে গেছে। সে বলল, তুমি এমন ভাব করে বলছো ভাইয়া যেন ইরান থেকে মিসাইল ছুটতে চাচ্ছ। তার ছোট কাজটা কি? আজিজ হা হা করে হেসে উঠল। চাঁদের আলুথালু চুলগুলো পরম মমতায় গুছিয়ে দিয়ে বলল, খুব দুষ্টু হয়েছিস তুই। তা তুই কোথায় যাবি? কোথাও নামিয়ে দিতে হবে তোকে? চাঁদ সুযোগ বুঝে চট করে বলল, হ্যাঁ, ফ্ল্যাটের সামনে আমাকে নামিয়ে দিও, আমি ওখানেই যাব। আজিজ এবার একটু মুচকি হাসলো। সে মনে মনে ভাবল, চাঁদ আগে থেকে বীরের কথা জানে, আর এই ছোট্ট জাদুকরের সাথে দেখা করতেই এত ব্যস্ত। সে রহস্যময় গলায় বলল, আচ্ছা ঠিক আছে, নামিয়ে দিব। ওখানে স্পেশাল কেউ আছে নাকি? চাঁদ চোখ টিপে বলল, হ্যাঁ ভাইয়া, অনেক স্পেশাল একজনের সাথে দেখা করতে যাব। খাবার টেবিলে তখন জসিম তালুকদার আর রানী বেগম নাস্তা বেড়ে দিচ্ছেন। জ্যোৎস্না সেখানে বসে থাকলো, তার কান ছিল সবার কথার দিকে। জসিম তালুকদার হঠাৎ রোদের চেয়ারটা খালি দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, রুদকে দেখছি না কেন? ও কি এখনো ঘুমাচ্ছে? জ্যোৎস্না এবার মোক্ষম সুযোগ পেল। সে রোদে লুকিয়ে বিয়ের কথা পারতে চেয়েছিল, যাতে বাড়িতে একটা লঙ্কা কাণ্ড বাঁধে। সে হাসি চেপে বলল, আসলে আব্বু রোদ ভাইয়া কাল রাতে ভাবিকে নিয়ে এসেছে, প্রায় 2:30 বাজে তখন, তাই হয়তো ঘুম ভাঙেনি। জ্যোৎস্না ভেবেছিল জসিম তালুকদার বা রানী বেগম এতে অবাক হবেন বা রেগে যাবেন, কিন্তু সবার অভিব্যক্তি ছিল একদম স্বাভাবিক। জসিম তালুকদার স্মিত হেসে বলেন, ওমা, বৌমা বাড়িতে এসেছে আর রুদ আমাদের একবারও জানালো না। ছোট বৌমা, শুনলে? রানী বেগম কপালে হাত দিয়ে বিচলিত হয়ে বলেন, কি সর্বনাশ! রোদ রাতকে নিয়ে এসেছে আর আমি মেয়েটার জন্য কিছুই বানালাম না। কি খেতে পছন্দ করে ও তাও জানি না। আমি তো তোমাদের জন্য ডাল রুটি বানালাম সব। জ্যোৎস্নার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে অবাক হয়ে রানী বেগমকে জিজ্ঞেস করলো, মা, তুমি জানতে? রানী বেগম স্বাভাবিকভাবে বলেন, না জানার আবার কি আছে? 3 বছর আগে আকাশের সাথেই তো ওদের বিয়ে ঠিক হয়েছিল। সব তো জানাই। জ্যোৎস্না এবার যেন আকাশ থেকে বলল, আকাশের বিয়ে তবে সত্যি হয়ে গেছে? এটা কোনো নিছক মজা না। 3 বছর আগে, তার মানে এতদিন সে যে স্বপ্নগুলো দেখছিল সেগুলো সব মিথ্যা হয়ে যাবে? আকাশের জীবনে অন্য কোনো নারী আছে? এটা সে কোনোদিন বিশ্বাস করতে চায়নি, নিজেকে সান্ত্বনা দিয়েছে। কিন্তু আজ বাড়ির লোকের মুখে এই ধ্রুব সত্য তার বুকটা হিংসে জ্বলে উঠল। জ্যোৎস্নার ভিতরে যেন কালবৈশাখী ঝড় শুরু হলো। তার সাজানো বাগান এক নিমিষে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সে মনে মনে আকাশের বইয়ের উপর ভয়ানক রাগে ফেটে পড়ল। সে আকাশের বউ হওয়ার স্বপ্ন যে এতদিন দেখছে, সেখানে অন্য কেউ বসে আছে, এটা সে মেনে নিতে পারছে না। জ্যোৎস্নার চোখের চাহনি বদলে গেল। সে মনে মনে প্রতিজ্ঞার সুরে বিড়বিড় করল,
আমার স্বপ্ন যে ভেঙেছে, আমি তাকে শান্তিতে থাকতে দেব না। সে যেই হোক না কেন, তার জীবন আমি বিষিয়ে দেব। খাওয়া শেষ করে আজিজ আর চাঁদ যখন একসাথে বেরিয়ে যেতে উদ্যত হলো, তখন জসিম তালুকদার পরে কাগজ থেকে মুখ তুলে চাইলেন। তখন আজিজকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আজিজ, সাত সকালে চাঁদকে নিয়ে কোথায় যাচ্ছিস? ওর না আজ কলেজে যাওয়ার কথা। চাঁদ সুযোগ না দিয়ে দৌড়ে এসে জসিম তালুকদারের গলা জড়িয়ে ধরল, আদুরে গলায় বলল, বাবা, আমি তো আমার আব্বাজানের সাথে দেখা করতে যাচ্ছি। পিচিটা অনেক অসুস্থ ছিল, তারপর থেকে তো আর যাওয়ার সুযোগই পাইনি। আজ না গেলেও নির্ঘাত আমাকে ভুলে যাবে। জসিম তালুকদার মেয়ের মাথায় হাত বুলিয়ে হেসে বললেন, আচ্ছা ঠিক আছে যা, তবে সাবধানে যাস আজিজ, ওকে ঠিকঠাক পৌঁছিয়ে দিস কিন্তু। আজিজ মাথা নাড়িয়ে সায় দিয়ে গেটের দিকে এগিয়ে গেল। পুরো সময়টা জ্যোৎস্না পাথরের মূর্তির মতো টেবিলে বসেছিল। আব্বাজান শব্দটা তার কানে সীসার মতো বিচ্ছে। সে আর নিজেকে সামলাতে না পেরে কর্কশ্বরে জিজ্ঞেস করল, চাঁদ, এই আব্বাজানটা আবার কে? কার কথা বলছিস তুই? চাঁদ তখন দরজার কাছে পৌঁছে গেছে। সে জ্যোৎস্নার দিকে তাকিয়ে একটু তার ছেলের হাসি হাসলো, তারপর গলার স্বর উঁচিয়ে বলল, কে আবার? আমার আব্বাজান হলো আমার কলিজার টুকরো ভাতিজা, আকাশ ভাইয়ার ছেলে। কেন তোমার মনে নেই ভাইয়ার যে 2 বছরের একটা রাজপুত্র আছে? কথাটা বলে চাঁদ ফুরফুরে মেজাজে আজিজের গাড়িতে গিয়ে উঠে বসলো। কিন্তু জ্যোৎস্নার ভেতরটা তখন প্রলয়ঙ্কারী এক সুনামির কবলে পড়েছে। তার কান ঝাঁঝা করছে, মাথার রগগুলো রাগে দপদপ করছে। আকাশ বিয়ে করেছে, সেটা না হয় একটা ধাক্কা ছিল, কিন্তু আকাশের 2 বছরের ছেলেও আছে। তার মানে বইয়ের সাথে আকাশের সম্পর্কটা কোনো সাধারণ ঘটনা নয়, বরং এক নিবিড় সংসারের গল্প। জ্যোৎস্নার হাতের মুঠোর ভেতর রাখা কাঁচের গ্লাসটা থরথর করে কাঁপছে। হিংসে তার বিবেক যেন পুরোপুরি অন্ধ হয়ে গেছে। সে মনে মনে ভাবতে লাগলো, 3 বছর ধরে আকাশ আমাকে ধোকা দিয়ে একটা ডাইনির সাথে সংসার করছে। তার ছেলে হয়ে গেল, আর আমি এখানে আকাশের ফেরার পথ চেয়ে বসেছিলাম। জ্যোৎস্নার চোখের মণি দুটো যেন আগুনের গোলার মতো লাল হয়ে উঠল। তার সাজানো স্বপ্নগুলো এক চিতার আগুনের মতো পড়ছে। রানী বেগম আর জসিম তালুকদারকে হাসি মুখে কথা বলতে দেখে তার পিত্তি জ্বলে গেল। সে নিজের দাঁত কিরমির করে বিড়বিড় করল, আকাশের ছেলে, আকাশের সংসার এত সহজে হতে দেব না আমি। যে মেয়ে আমার জীবন থেকে আকাশকে ছিনিয়ে নিয়েছে, তার কোল আমি খালি করে দেব। ওই ডাইনি আর তার বাচ্চার জন্য আজ আমার সাজানো জীবনটা শ্মশান হয়ে গেল। আমি জ্যোৎস্না, আমি যদি তালুকদার বাড়ির বড় বউ হতে না পারি, তবে ওই মেয়েকেও আমি শান্তিতে ঘর করতে দেব না। জ্যোৎস্নার হৃদয়ে তখন এক ভয়ঙ্কর পৈশাচিক আবেশ। সে প্লেটটা সজোরে ঠেলে দিয়ে উঠে দাঁড়ালো। তার প্রতিটা নিঃশ্বাসে এখন কেবল প্রতিশোধের বিষ। যে ভালোবাসা পাওয়ার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল, সেই ভালোবাসা এখন এক কুৎসিত জিঘাংসায় রূপ নিল। মেঘলা আর বীরের সর্বনাশ করার জন্য সে মনে মনে জাল বুনতে শুরু করলো। জ্যোৎস্নার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, আগে নিজের চোখে দেখতে হবে সেই ডাইনি আর তার বাচ্চার চেহারা, তারপর নিতে হবে চরম ব্যবস্থা। কেবল কানে শুনে সে শান্তি পাচ্ছে না। হিংসে অন্ধ এসে দ্রুত ডাইনিং টেবিল ছেড়ে উঠে দাঁড়ালো। আজিজার চাঁদ তখন মাত্র গাড়িতে উঠতে যাবে, ঠিক সেই মুহূর্তে জ্যোৎস্না একরকম দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো। রানী বেগম পেছন থেকে অবাক হয়ে ডাকলেন, কিরে জ্যোৎস্না, নাস্তাটা তো শেষ করলি না, কোথায় যাচ্ছিস সেভাবে? জ্যোৎস্না রানী বেগমের কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না। সে দ্রুত আজিজের কাছে গিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, আজিজ ভাই দাঁড়াও, আমিও তোমাদের সাথে যাব। আকাশ ভাইয়ার ছেলে বলে কথা, আমি কি আর ঘরে বসে থাকতে পারি? আমিও দেখতে চাই আমার এই ছোট ভাতিজাকে। আজিজ কিছুটা থতমত খেয়ে গেল। সে জানে আকাশ আর মেঘলার এই গোপন সংসারে বাইরে কারোর এভাবে হুটহাট যাওয়া আকাশের পছন্দ হবে না। কিন্তু জ্যোৎস্না যে জোরাজোরি শুরু করেছে, তাতে না বলার সুযোগ আজিজ পেল না। আজিজ কিছু বলার আগেই জ্যোৎস্না পা বাড়িয়ে গাড়ির পেছনে ছিটে জাঁকিয়ে বসল। চাঁদের মেজাজটা মুহূর্তেই বিগড়ে গেল। সে দাঁত কিরমির করে জ্যোৎস্নার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, তোমার এখানে আসার কি দরকার? সবসময় সব জায়গায় ভাগ বসাতে হয়? জ্যোৎস্না এবার একগাল বিষাক্ত হাসি হেসে বলল, আরে তুই এভাবে রাগ করছিস কেন সোনা? আমি তো কেবল ভাইয়ার ছেলেকে দেখতে যাচ্ছি, এটা তোর তো খুশি হওয়ার কথা। চাঁদ রাগে গজগজ করতে করতে মুখ ঘুরিয়ে নিল। সে বুঝতে পারছে জ্যোৎস্নার এই যাওয়ার পেছনে নিশ্চয়ই অসৎ উদ্দেশ্য আছে।
কিন্তু আজিজ ভাইকে সামনে পেয়ে সে আর ঝগড়া বাড়ালো না। গাড়ি স্টার্ট দিল আজিজ। গাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকলেও জ্যোৎস্নার মনের ভেতর তখন ভয়ঙ্কর সব সব কষছে। সে মনে মনে ভাবল, যতই রাজপুত্র হোক আর রাজকন্যা হোক, আকাশের উপর কেবল আমার অধিকার। ওই ফ্ল্যাটে গিয়েই আমি দেখব ওই মেয়ে ছেলেটা কত বড় জাদু করি। আকাশকে যে মোহ দিয়ে ভুলিয়ে রেখেছে, সেই মোহ আমি আজই ছুটিয়ে দেব। জ্যোৎস্নার ঠোঁটে সেই হিংসাত্মক চাহনি আর ঠোঁটের কোণে বাঁকা হাসি দেখে মনে হচ্ছিল সে কোনো আত্মীয়র বাড়িতে যাচ্ছে না, বরং যুদ্ধের ময়দানে নিজের শত্রুকে শেষ করতে যাচ্ছে। পুরোটা রাস্তায় সে চুপ করে থাকলো। তার বুকের ভেতর তখন প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছে। দরজার কলিং বেলের আওয়াজটা এবার একটু বেশি জোরালো। মেঘলা বিছানা গুছিয়ে সবেমাত্র বীরকে রেডি করেছে, কিন্তু এখনও সে নেংটু। ডাইনিংয়ে খাবারটুকু প্রায় তৈরি। মেঘলা একটু বিরক্তি নিয়ে বিড়বিড় করল, কে এলো এই অসময়? রাত তো চাবি নিয়ে বেরিয়েছে। ওয়াশরুমের ভেতর থেকে পানির শব্দ আসছে। মেঘলা বীরকে কোলে নিয়ে কপালে একটা চুমু খেয়ে বলল, পাপা, তুমি এ বেডে বসে থাকো, একদম দুষ্টুমি করবে না। তোমার পাপা ভেতরে আছে, ও বেরোলেই তোমাকে কোলে নেবে। হ্যাঁ? বীর লক্ষ্মী ছেলের মতো মাথা নাড়িয়ে বিছানায় জাকিয়ে বসলো। মনে মনে দুষ্টামি ছক কষছে সে, তার বাপ মাকে নাজেহাল করার। মেঘলা দ্রুত গিয়ে দরজাটা খুলতে তার চোখ কপালে। সামনে দাঁড়িয়ে আছে আজিজ আর চাঁদ, আর তাদের পাশে দাঁড়িয়ে অপরিচিত এক মেয়ে। মেঘলা কোনোদিন জ্যোৎস্নাকে সরাসরি দেখেনি, কিন্তু চাঁদের বর্ণনায় সে আন্দাজ করে নিল এই মেয়েটা নির্ঘাত জ্যোৎস্না। মেঘলার বুকের ভেতরটা মুহূর্তে ধক করে উঠল। রোদ ভাইয়াপা, আকাশ তো বলেনি যে আজকেও আসবে, জ্যোৎস্না এখানে কেন? আকাশ যে ভেতরে আছে সেটা জানলে তো এক লহমাই দক্ষযজ্ঞ বেঁধে যাবে। এবার কি হবে? মেঘলা যখন হাজারটা দুশ্চিন্তায় অস্থির, তখন চাঁদ চিৎকার করে মেঘলাকে জড়িয়ে ধরল। ভাবি, কেমন আছো? আমার আব্বাজানটা কই? ও কি ভেতরে? মেঘলা আমতা আমতা করে বলল, হ্যাঁ, ও তো রুমের ভেতর আছে, তোমরা ভেতরে এসো। মেঘলা আজিজের দিকে একবার তাকাতে আজিজ চোখের ইশারায় বোঝালো যে পরিস্থিতি তার হাতের বাইরে ছিল বলেই জ্যোৎস্নাকে নিয়ে আসতে হয়েছে। সবাই ড্রয়িং রুমে পা রাখলো। জ্যোৎস্না এক মুহূর্তের জন্য মেঘলার উপর থেকে দৃষ্টি সরাচ্ছে না। সে তীক্ষ্ণ নজরে মেঘলাকে মেপে নিচ্ছে। মেঘলা মাত্রই গোসল সেরে বেরিয়েছে। তার কোমর ছড়ানো লম্বা ভেজা চুলগুলো পিঠের ওপর ছড়িয়ে আছে। পরনে টকটকে একটা লাল সুতি শাড়ি, যার আঁচলটা সে পরিপাটি করে কোমরে গুজে রেখেছে, সাথে ফুল হাতা ম্যাচিং ব্লাউজ। মেঘলার বড় বড় কাজল কালো চোখ আর মায়াবী চেহারায় ভোরের স্নিগ্ধতা লেগে আছে। নিঃসন্দেহে জ্যোৎস্না স্বীকার করতে বাধ্য হলো যে মেঘলা তার চেয়ে অনেক বেশি সুন্দরী। মেঘলার এই মোহরূপী রূপ দেখে জ্যোৎস্নার হিংসে যেন কয়েকগুণ বেড়ে গেল। সে মনে মনে বিষাদগার করতে লাগলো, এই রূপ দিয়েই তবে আমার আকাশকে বশ করেছিস? এই মায়াবী চেহারার আড়ালে তুই নিশ্চয়ই কোনো জাদু করি। আমার 3 বছরের অপেক্ষাকে তুই এক তুড়িতে উড়িয়ে দিয়েছিস এই শরীর আর রূপ দেখে। দাঁড়া, তোর এই রূপের গল্প আমি চিরতরে মাটির সাথে মিশিয়ে দিব। মেঘলা জ্যোৎস্নার এই হিংসে চাহনি দেখে ভেতরে ভেতরে কুঁকড়ে গেল। সে বুঝতে পারছে এই মেয়েটি কোনো ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি। ঠিক সেই মুহূর্তেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। মেঘলার হার্টবিট যেন বন্ধ হয়ে যাবার জোগাড়। আকাশ কি এখনোই অন্যপর অবস্থায় বাইরে বেরিয়ে আসবে? সবার সামনে আকাশের এই নতুন রূপ প্রকাশিত হলে কি হবে, সেটা ভেবেই মেঘলা কপালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘলা মনে মনে যা ভেবেছিল ঠিক তাই ঘটল। আজিজ, চাঁদ আর জ্যোৎস্না সবেমাত্র সোফায় বসে পানির গ্লাসে চুমুক দিয়েছে। ঠিক তখনই ওয়াশরুমের দরজায় ক্যাচ ক্যাচ করে শব্দ করে খুলে গেল। সাধারণ ফ্ল্যাট হওয়ায় কমন ওয়াশরুমটা একদম ডাইনিংয়ের পাশে। ভেতর থেকে বেরিয়ে এলো স্বয়ং আকাশ তালুকদার, তবে কোনো ডন ইমেজে নয়, বরং এক অদ্ভুত লোকগীতি গাইতে গাইতে। হায় 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 বন্ধু আমার, করবি কি তুই বিয়া? বরিশালে মাইয়েটারে করবি কি তুই বিয়া? বিয়া করুম না আগে, বিয়া করুম না আগে, শ্বশুর বাড়ি যাওয়ার আগে বিয়া করুম না আগে। গানের তালে তালে আকাশ কোমরে মেঘলা সেই মেরুন ওড়নার গিটটা কায়দা করে প্যাঁচাতে প্যাঁচাতে আর কোমর দুলাতে দুলাতে নাচতে নাচতে বাইরে বেরিয়ে এলো। সে ভেবেছিল বাইরে শুধু মেঘলা আছে, তাই তাকে একটু ভরকে দিতে এই পারফরম্যান্স। আকাশকে দেখে আজিজের গলার পানি সোজা নাকে উঠে গেল। সে বিষম খেয়ে কাশতে কাশতে নীল হয়ে যাওয়ার জোগাড়। চাঁদার জ্যোৎস্না জানতো আকাশ এখানে আছে, কিন্তু এই ওড়না নৃত্য দেখার জন্য তারা 7 জন্মেও প্রস্তুত ছিল না। জ্যোৎস্নার হাতের পানির গ্লাসটা থরথর করে কাঁপছে। তার স্বপ্নের হিরো আজ ওড়না পরে
কোমর দোলাচ্ছে। ঠিক সেই মুহূর্তে বেডরুম থেকে ধপধপ শব্দ করতে করতে বেরিয়ে এলো বীর। দৃশ্যটা আরও ভয়ঙ্কর। বীরের পরনে সুতোটিও নেই, সম্পূর্ণ ন্যাংটো, কিন্তু পায়ে গলিয়ে নিয়েছে আকাশে সেই বিশাল বিশাল বুট জুতো। কোমরে একটা রূপোর বোর ঘুন্ডি আর দুহাতে দুটো রূপোর বালা। ধবধবে ফর্সা ছোট্ট মানুষটা বাপের জুতো পরে হুটুপুটি করতে করতে বাইরে আসছে আর চিৎকার করে ডাকছে, পাপা পাপা দেখ তো, আমি তোমার দুধ পড়লে ইসলাক তালুকদার আতা তো এটি। আকাশ বীরের দিকে তাকানোর আগে তার চোখ পড়ল ডাইনিং টেবিলের দিকে। দেখলো 8 জোড়া চোখ তার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন তারা কোনো সার্কাসের অদ্ভুত প্রাণী দেখছে। আজিজ, চাঁদ আর স্বয়ং বিষকন্যা জ্যোৎস্নাকে এখানে দেখে আকাশে কলিজা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। এক লহমায় আকাশের ইজ্জতের ফালুদা হয়ে গেল। সে বুঝতে পারল না কি করবে, অন্যা সামলাবে নাকি ইজ্জত। ইশাক তালুকদার আকাশের ব্যক্তিত্ব তখন মেঘলার অন্যার গিটের সাথে ঝুলে আছে। আকাশ 1 সেকেন্ড থমকে দাঁড়িয়ে উল্টো ঘুরে বিদ্যুৎ গতিতে আবার ওয়াশরুমের ভেতর ঢুকে গিয়ে সজোরে দরজা আটকে দিল। এই দৃশ্য দেখে ড্রয়িং রুমে হাসির বোমা ফাটল। আজিজ আর চাঁদ সোফা থেকে গড়াগড়ি খেয়ে মেঝেতে পড়ে যাওয়ার উপক্রম। মেঘলা তো হাসতে হাসতে রান্নাঘরের দরজার কাছে এসে বসে পড়েছে। তার চোখে জল চলে এসেছে। জ্যোৎস্না যদিও হিংসে জ্বলছিল, কিন্তু আকাশের এই অবস্থা দেখে সেও আর গাম্ভীর্য ধরে রাখতে পারল না। ওদিকে বিত্ত নাচরবান্ধা সে বাপের জুতো পরে ওয়াশরুমের দরজায় ছোট ছোট হাত দিয়ে ধাক্কাতে লাগলো। পাপা দরজা দলো, আমি পাপা হয়েছি, পাপা তোলো। আকাশ এবার ওয়াশরুমের দরজাটা সামান্য ফাঁক করে একটা হাত বাড়িয়ে দিল। তারপর চট করে বীরকে পাজকোলা করে একটানে ওয়াশরুমের ভেতর ঢুকিয়ে নিয়ে আবার সজোরে দরজা বন্ধ করে দিল। ভিতর থেকে আকাশের আর্তনাদ শোনা গেল। তোর আর পাপা হতে হবে না রে বর্ণের বাচ্চা। তোর বাপের ইজ্জত চটকান মেরে দিয়েছে আজ তোর মা। পুরো ফ্ল্যাটে তখন হাসি রোল। মেঘলা হাসতে হাসতে হাঁপিয়ে উঠে বলল, রাতে বাপের দুধ চেটেছে, সকালে বাপের মুখে মুতেছে, আর এখন তো বাপের ইজ্জতটাই নিলাম করে দিল ছেলে। আজিজের কথা শুনে মেঘলার হাসির দমক যেন আরও বেড়ে গেল। সে পেট চেপে ধরে ডাইনিং টেবিলের চেয়ারে বসে পড়ল। আজিজ নিজের হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, কি বললি? মহু কি করেছে? বীর পুরোটা খুলে বলতো। মেঘলা এবার আর কোনো রাগঢাক রাখল না। সে গত রাত থেকে শুরু করে আজ সকাল পর্যন্ত ঘটা প্রতিটি লোমহর্ষক এবং হাস্যকর ঘটনা বর্ণনা করতে শুরু করলো। কিভাবে মাঝরাতে বীর আকাশের লোমশ বুকে দুধু খুঁজতে গিয়ে সুরসুরি দিয়ে জাগিয়ে তুলেছে, কিভাবে অন্যান্য পেয়ে আকাশ নিজের ইজ্জত বাঁচাতে নাজেহাল হয়েছে, আর সবশেষে আজকে সেই গঙ্গা স্নান যেখানে বীর আকাশের মুখের উপর পৌরসভার পাইপলাইন খুলে দিয়েছিল। মেঘলার মুখে বীরের সেই নিখুঁত নিশানা আর আকাশের অসাধ্যের বর্ণনা শুনে আজিজ, চাঁদ, এমনকি জ্যোৎস্নাও হাসিতে ফেটে পড়ল। তাদের অট্টহাসিতে মনে হচ্ছিল ফ্ল্যাটের দেওয়ালগুলো বুঝি আজ খুশিতে ফেটে যাবে। আজিজ হাসতে হাসতে চেয়ার থেকে প্রায় নিচেই পড়ে যাচ্ছিল। সে দম নিয়ে বলল, ওরে বীর, তুই তো বাপের একদম ইজ্জতের 12টা বাজিয়ে দিলে। আমি জীবনও ভাবিনি ইসরাত তালুকদার আকাশকে কেউ এভাবে ওড়না পুড়িয়ে তার মুখে মুতে দিয়ে ঠান্ডা করতে পারবে। চাঁদ হাসতে হাসতে চোখে জল নিয়ে এলো। সে মেঘলার হাত ধরে বলল, ভাবি, আকাশ ভাইয়াকে ওই রূপে দেখার পর আমার মনে হচ্ছে আমি আর কোনো দিন ওকে ভয় পাবো না। অন্যা পরে বীরকে সামলানো এই পাপাটাই সবচেয়ে কিউট। জ্যোৎস্না হাসছিল ঠিকই, কিন্তু তার হাসির আড়ালে একটা বিষাক্ত অস্বস্তি কাজ করছিল। সে ভাবতে পারেনি আকাশ আর মেঘলার রসনটা এত গভীরে পৌঁছে গেছে। আকাশের মতো পাথরে মানুষটা যে এই পরিবারে এসে এত সহজ আর হাস্যকর হতে পারে সেটা তার কল্পনার বাইরে ছিল। সে মনে মনে আরও বেশি হিংস্র হয়ে উঠল, কারণ সে দেখল আকাশ এখানে কেবল শারীরিকভাবে নেই, সে মানসিকভাবেও এই ছোট্ট সংসারের মাই পুরোপুরি জড়িয়ে গেছে। ওয়াশরুমের ভেতর থেকে আকাশ সব শুনতে পাচ্ছিল। সে বীরকে ধরে দাঁড়িয়ে থেকে বিড়বিড় করে বলল, হাসো, সবাই মিলে আমার শ্রাদ্ধ করো। কেচোর বাচ্চা, তুই আমার কাছে সবার সামনে কমেডিয়ান বানিয়ে ছাড়লি। বীর তখনও বাপের ওই বিশাল জুতো পরা ট্যাপ ট্যাপ করে আকাশের দিকে তাকিয়ে আছে, যেন সে খুব বড় কোনো বীরত্বপূর্ণ কাজ সেরে ফেলেছে। ওয়াশরুমের ভেতর আকাশে তখন নাভিশ্বাস ওঠা দশা। বাইরে আজিজ আর চাঁদের অট্টহাসি শুনে তার মনে হচ্ছে ইশাক তালুকদার আকাশের ডন ইমেজটা আজ ড্রয়িং রুমের পাপোশে মিশে গেছে।
ওদিকে বিদ তখনও বাপের সেই বিশাল লেদার জুতোর ভেতর পা ঢুকিয়ে ওয়াশরুমে পিচ্ছিল টাইসে স্কেটিং করার আপ্রাণ চেষ্টা করছে। আকাশ বীরকে এক ঝটকায় জুতোর উপর থেকে নামিয়ে দাঁত কিরমির করে বলল, শালা ছোট লোক, তুই তো বাপের ইজ্জতটা একদম ওপেন মার্কেটে নিলাম করে দিলি। এখন এই ওড়না পরে আমি বেরোবো কি করে? লোকে তো ভাববে আকাশ তালুকদার হিজড়িদের দলে নাম লিখিয়েছে। আকাশ দ্রুত পাশ থেকে একটা বড় টাওয়াল নিয়ে লুঙ্গির মতো করে পেঁচিয়ে নিল। ওড়নাটা একপাশে ছুঁড়ে ফেলে বীরকে জাপটে ধরে কলতলে নিয়ে এলো। মগ ভরে পানি দিয়ে বীরের গায়ে ঢালতে ঢালতে আকাশ বিড়বিড় করলো, তোর এই মেশিনটাকে আজ আমি ব্লক করে দেবো। সকালবেলা আমার মুখে পৌরসভার পাইপলাইন খুলে দিয়েছিস, আর এখন সবার সামনে ওটা প্রদর্শন করে বেড়াবি? এটা কি ডিসপ্লে আইটেম না কিরে বাজে? শালা ছোচোর বাচ্চা, এখনো 12 ঘন্টা হয়নি তোর সাথে আমি আছি, এর মাঝে তুই আমার জীবনের 12:30 বাজিয়ে লন্ডভন্ড করে দিলে। বীর পানি ঝাপটা খেয়ে খিলখিল করে হাসছে আর তার বাপের লাস্ট কথাটা ভাবছে। তার পাপা তার ননুকে মেশিন বলেছে আর মেশিন দিয়ে পানি বার হয়, কিন্তু রাতে সেই ঘুমের মধ্যে শুনেছিল তার পাপা অমৃতের কথা বলছি, তবে সেটা কোথা থেকে বের হয়? ভাবার মাঝেই সে হঠাৎ আকাশের তোয়ালেটা খপ করে ধরে হ্যাঁচকা টান মারল। আকাশ কোনো মতে তোয়ালেটা সামলেনি আর্তনাদ করে উঠল, আরে আরে ছাড় মাতারি ছাড়, ঠিক আছে আমাকে একদম রাস্তার ভিখারি বানিয়ে ছাড়বে? বাপের ইজ্জত নিয়ে টানাটানি করিস না বাপ, এমনিতেই বাইরে পাবলিক ভিড় করে আছে। বীর এবার আকাশের দিকে তাকিয়ে কপাল কুঁচকে গম্ভীর মুখে বলল, পাপা তোমার মেশিন দিয়ে কি বেল হয়? ওটা দিয়ে কি অমৃত বেল হয়? আকাশের মাথায় যেন আস্ত একটা পাহাড় ভেঙে পড়ল। সে কপালে হাত দিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। হায় আল্লাহ, শালা পাঙ্গেশের বাচ্চা, কাল রাতে ঘুমের ঘরে তোর মা আর আমার 18+ কথা বলতে শুনেছিস? বেয়াদব। তুই পাপা না তো বল অমৃত বেল হয়। হ্যাঁ, অমৃত বার হয়। তোর মাই অমৃত পান করেছে, তার ফল তুই। সত্যি? তাহলে আমারও অমৃত তুই। ওসব বড়দের বের হয়। তোমার তোতন বেল। চুপ বেয়াদবের বাচ্চা, আর যদি তোর মুখ দিয়ে একটা আওয়াজও বার হয় তবে আমি তোর মুখ ফেভিকুইক দিয়ে আটকে দেব, যাতে এমন উদ্ভট বুদ্ধি ভদ্র সমাজে বহিঃপ্রকাশ করতে না পারিস। বাপের ধমক খেয়ে বীর ঠোঁটে তার ছোট্ট আঙ্গুল দিয়ে চুপ করে থাকার ভান করলো, কিন্তু অন্য হাতে বাপের সিল্কি চুল টানা তার থামলো না। আকাশ এবার বীরকে একটা ছোট্ট তোয়ালে দিয়ে স্যান্ডউইচের মতো পেঁচিয়ে পাজকোলা করে কোলে তুলে নিল। বীরের হাতে আকাশে সেই বিশাল জুতো জোড়া। আকাশ দরজাটা হালকা করে ফাঁক করে বাইরে উকি দিল, দেখলো সবাই এখনো হাসতে হাসতে লুটিয়ে পড়ছে। আকাশ এবার এক চিলতে নির্লজ্জ হাসি দিয়ে বুক চিতিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। এক হাতে নিজের তোয়ালে সামলাচ্ছে আর অন্য কোলে বীরকে ধরে রেখেছে। ড্রয়িং রুমে পা রাখতে আজিজ চিৎকার করে উঠল, ওরে আকাশ ভাই, তোমাকে তো একদম টারজান মুভির হিরোর মতো লাগছে। আর তোমার এই ছোট টারজান তো দেখি বাপের জুতো দিয়ে বাপ মারার প্ল্যান করছে। আকাশের ইজ্জতের ফালুদা হওয়া দেখে ড্রয়িং রুমে হাসির রোল যেন থামছে না। আকাশ তোয়ালেটা এক হাতে শক্ত করে চেপে ধরে বীরকে বগল দাবা করে অগ্নি দৃষ্টিতে সবার দিকে একবার তাকালো। তার নাকের টকা রাগে লাল হয়ে গেছে। আজিজার চাঁদের অট্টহাসি শুনে তার মনে হচ্ছে এখনই মাটি ফাঁক হলে সে তার ভেতরে ঢুকে যেত। আকাশ আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে রাগে গজগজ করতে করতে চিৎকার করে উঠল, হাসবি না, একদম হাসবি না বলছে। তোদের এই দাঁত কেন আমি আজই বন্ধ করছি। শালা সবকটা মিলে আমাকে জোকার বানিয়ে ছেড়েছিস। আকাশ বীরকে একরকম পাজাকোলা করে নিয়ে হনহন করে বেডরুমের দিকে হাঁটা দিল। যাওয়ার সময় দরম করে দরজাটা এমনভাবে ধাক্কা দিল যে মনে হলো পুরো ফ্ল্যাট কেঁপে উঠল। ঘরের ভেতরে গিয়েই আকাশের মেজাজ আরও তুঙ্গে উঠল। সে গলার সবটুকু জোর দিয়ে চিৎকার করে ডাকলো, মেঘলা, হায় মেঘলা, কোথায় গেলি তুই? জলদি রুমে আয়, তোর এই খুদে দানবের বাচ্চাকে সামলা, নয়তো আজ আমি কাউকে জ্যান্ত রাখবো না। আকাশের এই রণচণ্ডীর মূর্তি দেখে জ্যোৎস্না সোফায় একদম পাথরের মতো জমে গেছে। সে জীবনও ভাবেনি আকাশ কারোর উপর এভাবে অধিকার খাটিয়ে চিৎকার করতে পারে। আকাশের এই রাগটা জ্যোৎস্নার কাছে অপমানের মতো লাগলো, কারণ সে দেখলো আকাশ মেঘলাকে নাম ধরে যেভাবে ডাকছে তাতে একটা গভীর অধিকারবোধ লুকিয়ে আছে। হিংসে জ্যোৎস্নার কলিজাটা যেন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। অন্যদিকে ড্রয়িং রুমে আজিজার চাঁদের অবস্থা তখন তথৈবচ। আকাশের ওই তোয়ালে পড়া গম্ভীর রাগ দেখে তাদের হাসির বেগ আরও 10 গুণ বেড়ে গেল। আজিজ হাসতে হাসতে সোফা থেকে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার উপক্রম।
সে তো হাসতে হাসতে কথা বলতে পারছে না, শুধু ইশারায় আকাশকে দেখাচ্ছে। আর চাঁদ, সে তো হাসতে হাসতে সোফার কুশন কামড়ে ধরেছে। তাদের হাসির চোটে মনে হচ্ছিল যেন লুডোর গুটি চালছে। কেউ একজন হাসতে হাসতে উল্টে পড়ছে, তো অন্যজন হাসতে হাসতেই হাঁপিয়ে উঠছে। মেঘলা তখন রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে হাসবে না ভয় পাবে বুঝতে পারছে না। আকাশের গগন বিদারী চিৎকার শুনে সেও ধীর পায়ে রুমের দিকে এগোতে লাগলো। মনে মনে ভাবলো, বাপ ছেলের এই মহাকাব্যিক লড়াই আর কতদূর গড়াই কে জানে। সে হাসাহাসির মাঝে ড্রয়িং রুমের টেবিলের উপর পড়ে থাকা আকাশের ফোনটা আচমকাই চিৎকার করে উঠল। হাসি থামিয়ে আজিজ ফোনটা হাতে নিল। স্ক্রিনে নিলয় নামটা দেখে সে ভাবল আকাশের কাহিনী তাকে একটু শোনাবে, কিন্তু ওপাশ থেকে নিলয়ের গলা শোনা মাত্রই আজিজের মুখের হাসিটা যেন এক লহমায় উবে গেল। তার রক্ত হিম হয়ে এলো, শরীরটা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। ঘরের ভেতর তখন আকাশ মেঘলার উপর চিল্লাপাল্লা করছে। রাগের চোটে সে হিতাহিত জ্ঞান হারিয়ে মেঘলাকে বকে যাচ্ছে। চাঁদ অবাক হয়ে তাকিয়েছিল আজিজের ফ্যাকাশে মুখের দিকে। সে আজিজের ফ্যাকাশে মুখ দেখে ঘাবড়ে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া, কার ফোন? আজিজ কোনো উত্তর দিল না। সে ধীর পায়ে আকাশের রুমের দিকে এগিয়ে গেল। আকাশ তাকে দেখেই আবার গর্জে উঠল, তুই আবার এখানে কি করতে এসছিস আজিজ? বেরিয়ে যা বলছে। আজিজ এবার আর হাসল না বা দমে গেল না। সে স্থির চোখে আকাশের দিকে তাকিয়ে খুব শান্ত কিন্তু কাপা গলায় বলল, পরে এইসব কথা বলো ভাই, আজ অন্তত আমার কথাটা শোনো, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আকাশ ভুরকুচকে তাকালো। আজিজ লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে অস্পষ্ট স্বরে বলল, সবুজ সুইসাইড অ্যাটেম্প করেছে, ও বিষ খেয়েছে। নিলয় ফোন করে জানালো ওকে এইমাত্র হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিজের কথা শুনে আকাশ প্রথমটা হা হা করে হেসে উঠল, যেন জীবনের শ্রেষ্ঠ কোনো জোকস শুনেছে সে। আজিজের কাঁধে একটা চাপড় দিয়ে আকাশ হাসি থামিয়ে বলল, আরে ধুর আজিজ, নীলও নিশ্চয়ই তোর সাথে ইয়ার্কি মারছে। সবুজের সুইসাইড ইম্পসিবল। কাল রাতেও তো ছেলেটা আমার সাথে এত করে মদ গেলে বাড়ি ফিরল। যে কাল রাতেও জীবনের রস আস্বাদন করছিল, সে আজ হুট করে বিষ খেয়ে মরতে যাবে? এটা বিশ্বাস করতে বলিস না আমাকে। আকাশের এই ক্যাজুয়াল হাসি দেখে আজিজের মুখটা আরও শুকিয়ে গেল। সে কাপা গলায় বলল, ভাই বিশ্বাস করো, নিলয় ইয়ার্কি মারার মতো অবস্থায় ছিল না। ওর গলার স্বর শুনে মনে হলো ও সত্যিই সিরিয়াস। আকাশের হাসি এবার একটু মিয়ে এলো। আজিজের চোখে মুখে ভয়ের ছাপ দেখে সে আর দেরি না করে নিজের ফোনটা হাতে নিল। নিলয়কে কল করতে ও পাশ থেকে রিসিভ হলো। ফোন কানে দিতেই আকাশ গম্ভীর স্বরে বলল, কি রে নিলয়, আজিজ এসব কি বলছে? সবুজ নাকি বিষ খেয়েছে? তুই কি ড্রঙ্ক আছিস নাকি? নিলয়ের ওপাশ থেকে আসা উত্তরটা শোনার জন্য আকাশ তৈরি ছিল না। নিলয় কান্না মিশ্রিত গলেই বলল, ভাই আমি মজা করছি না, সবুজের অবস্থা খুব খারাপ। আজ ভোরে 3:30টার দিকে আমি ওকে হসপিটালে অ্যাডমিট করেছি। ওর বাড়ির যখন ভেতরে ঢুকলাম, দেখলাম ওর সোফায় অর্ধচেতন অবস্থায় আছে। ওর মুখ দিয়ে ভস ভস করে ফেনা বেরোচ্ছে, আর শরীরটা কেমন ধনুকের মতো বেঁকে নীল হয়ে যাচ্ছে। ডাক্তাররা এখন ওকে অবজারভেশনে রেখেছে ভাই, এখনও কোনো আশা দিতে পারছি না। নিলয়ের কথাগুলো শোনার পর আকাশের হাতের ফোনটা যেন এক মুহূর্তের জন্য শিথিল হয়ে এলো। তার পায়ের নিচ থেকে মাটি সরে যাওয়ার উপক্রম। কাল রাতেও যে ছেলেটা ওর পাশে বসে আড্ডা দিচ্ছিল, আজ সে হাসপাতালে সাদা বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আকাশ ঘামতে শুরু করলো। তার চোখের সামনে সবুজের সেই হাসি মুখটা বারবার ভেসে উঠছে। আকাশ বিড়বিড় করে বলল, কি করে সম্ভব? কালও তো সব ঠিক ছিল, হঠাৎ করে এমন কে যে হলো, ছেলেটা বিষ খেলো? পাশে দাঁড়িয়ে থাকা মেঘলা আর চাঁদও আকাশের ফ্যাকাশে মুখ দেখে স্তব্ধ হয়ে গেল। যে ঘরে একটু আগে হাসির তুফান উঠেছিল, সেই ঘরের দেয়ালগুলোতে এখন অশুভ এক নিস্তব্ধতা জেঁকে বসেছে। আকাশের মনের ভেতরটা হাহাকার করে উঠল। সে কি নিজের অজান্তে তার বন্ধুকে কোনো বিপদের মুখে ঠেলে দিয়েছিল? ঘরে থমথমে পরিবেশ দেখে ছোট্ট বীরও যেন কিছু একটা আঁচ করতে পারল। তার দুষ্টামিগুলো এক নিমিষে উধাও। সে গুটি গুটি পায়ে আকাশের কাছে গিয়ে তাওয়ালের কোনা ধরে টান দিল। পাপা পাপা। ছেলেটাকে আকাশের ঘোর কাটলো। সে নিজেকে সামলে বীরকে কোলে নিয়ে দ্রুত বেডরুমে দরজায় দাঁড়িয়ে চিৎকার করে বলল, মেঘলা, আমার ড্রেস নিয়ে আয় জলদি। আকাশের ড্রেসটা কাল রাতে মেঘলা নিজ হাতে ধুইয়ে দিয়েছিল। সকালে রোদ ওঠার পর সেটা শুকিয়ে গেলে সে যত্নে আয়রন করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছে। মেঘলা তড়িঘড়ি করে কাপড়গুলো আকাশের হাতে দিল। আকাশ দ্রুত রেডি হয়ে বীরকে কোলে তুলে কপালে একটা লম্বা চুমু খেলো।
তারপর আজিজের দিকে তাকিয়ে বলল, আজিজ চল, আমাদের এখনই বেরোতে হবে। আকাশ যাওয়ার সময় মেঘলার দিকে তাকিয়ে খুব স্বাভাবিকভাবে বলল, মেঘলা, খবরদার তুই আজ একদম বাইরে বেরোবি না। রোদকে আমি ফোন করে দিচ্ছি, ও এখন রাত্রিকে এখানে রেখে যাবে। একা থাকবি না, এখন চাঁদের সাথে থাক। আকাশ আর মেঘলার এই ঘরোয়া কথোপকথন একে অপরের প্রতি এই সহজ নির্ভরতা দেখে যে কেউ ভাববে তারা কত জন্মে চেনা সুখী দম্পতি। আজিজ আর চাঁদের কাছে দৃশ্যটা খুবই অস্থির হলো, জ্যোৎস্নার কাছে এটা ছিল কলিজায় তপ্ত সীসা ঢেলে দেওয়ার মতো। তার মনে হলো যে অধিকার কেবল তার হওয়ার কথা ছিল তা এক অচেনা মেয়ে ভোগ করছে। আজিজ আর আকাশ বেরিয়ে যেতে জ্যোৎস্না মনে মনে কুটিল চাল চালো। সে স্থির করলো এই ফাঁকে মেঘলার সাথে কথা বলে ওর হাড়ি খবর বের করতে হবে। ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, কোত্থেকে এলো এই মেয়ে, সব জানতে হবে। জ্যোৎস্নার দৃষ্টি তখন বিছানায় বসে থাকা বীরের ওপর। বীর এখনও বারবার পাপা পাপা করছে আর আকাশে ফেলে রেখে যাওয়া হাতঘড়ির পিণ্ডি চটকাচ্ছে। জ্যোৎস্নার গা জ্বলে যাচ্ছে বীরের দিক তাকিয়ে। সে মনে মনে বিশুদ্ধকার করতে লাগলো, এই আপদটা এত বাপ বাপ করছে কেন? আকাশের সাথে এমনভাবে লেপটে আছে যেন নিজের রক্ত। আকাশ যে মেয়ে ছুতে পারবে না সে আমি ভালোই জানি। কার না কার পয়দা এখন আমার আকাশকে পাপা বলছে। ছ্যাঁ, আকাশকে সন্তান দেওয়ার অধিকার শুধু আমার গর্ভের সন্তানই একমাত্র আকাশকে পাপা বলে ডাকবে। আকাশ শুধু সেই সন্তানকেই কোলে নেবে, আমার সাথেই সংসার করবে। জ্যোৎস্নার চোখের মণি দুটো হিংসে কুচকে এলো। সে মনে মনে শপথ নিল, আকাশ আর আমার মাঝখানে যারাই আসুক, সেই মায়াবী মেঘলাই হোক আর এই জ্যান্ত আপদ বীরই হোক, সবাইকে আমি রাস্তা থেকে সরিয়ে দিব। আকাশ কেবল আমার। জ্যোৎস্না নিজেকে শান্ত করে মুখে একটা মেকি হাসি ফুটিয়ে তুলল। তারপর ধীর পায়ে মেঘলার দিকে এগিয়ে গিয়ে বলল, মেঘলা, অনেকক্ষণ তো হলো, তোমার কথা তো কিছুই জানা হলো না। বাড়িতে আর কে কে আছে তোমার? জ্যোৎস্নার মুখে মেঘলা ডাকটা শুনে চাঁদের ভুরু কুচকে গেল। সে জ্যোৎস্নার দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বেশ কড়া গলায় বলল, জ্যোৎস্না আপু, তুমি বড় ভাবিকে নাম ধরে রাখছো কেন? সম্পর্কে তো সে তোমার বড় ভাইয়ার স্ত্রী, মানে তোমার বড় ভাবি। আর তাছাড়া বয়সেও সে তোমার চেয়ে বড়, তাই নাম ধরে না ডেকে ভাবি বলেই সম্বোধন করো। চাঁদের এই সপাটে জবাব জ্যোৎস্নার পিত্তি জ্বলে গেল। সে মনে মনে ভাবল, এইটুকানি মেয়ে আমাকে আদব কায়দা শেখাতে এসেছে, কিন্তু মুখে জোর করে হাসি টেনে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, হয়েই হলো একটা, ভাবিই বললাম। মেঘলা চাঁদের কথায় বা জ্যোৎস্নার সম্বোধনের কোনো উত্তর দিল না। সে নির্বিকার ভঙ্গিতে বীরকে কোলে টেনে নিল। নির্বিকার থাকলো বাপের ঘড়ি নষ্ট করার জন্য। বেচারা বীর কাল রাত থেকে তার বাপের ওড়না বিভ্রাট আর হুটোপুটির কারণে একরকম ন্যাংটো অবস্থাতেই ঘুরছিল। এখানেও সে ন্যাংটো। মেঘলা আলমারি থেকে বীরের ছোট্ট নীল রঙের শার্ট আর প্যান্ট বের করে ওকে পরাতে শুরু করলো। বীরের নরম শরীরে জামা পরাতে পরাতে মেঘলা মনে মনে ভাবলো, বাপ যেমন পাগল, ছেলেও হয়েছে তেমন। এসে যখন দেখবে ছেলে ঘড়ি ভেঙেছে, না জানি আবার কি করবে, বাপ বেটা জ্বালিয়ে মারবে। জ্যোৎস্না এবার একটু সোফায় জাঁকিয়ে বসে মেঘলার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। তার আসল উদ্দেশ্য মেঘনার শেকড় খুঁজে বের করা। সে আবারও প্রশ্ন ছুঁল, তা তোমার ফ্যামিলিতে আর কে কে আছে? মা বাবা ভাই বোন নিশ্চয়ই আছে। মেঘলা এবার পিঠে প্যান্টের চেন দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। সে জ্যোৎস্নার চোখের দিকে এক মুহূর্ত স্থির হয়ে তাকালো। জ্যোৎস্নাকে উপর নিচ পর্যন্ত একবার ভালো করে দেখেনি খুব শান্ত অথচ গম্ভীর গলায় উত্তর দিল, আমার ফ্যামিলিতে আমি, আমার ছেলে আর আমার স্বামী, এই তিনজনই আছে। কথাটা বলে মেঘলা বীরের চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। মেঘলার এই সোজা সাপটা উত্তরে জ্যোৎস্নার মুখটা মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। মেঘলা বুঝিয়ে দিল যে তার বাবা মা বা পৈতৃক বাড়ির চেয়ে এখন তার স্বামী আর সন্তানই তার আচল পরিচয়। আমার স্বামী শব্দটা জ্যোৎস্নার কানে যেন বিষাক্ত তীরের মতো বিঁধল। আকাশ যে এখন মেঘলার একচ্ছত্ব অধিকার, এই সত্যটা জ্যোৎস্নার ভেতরে পলই ঘটিয়ে দিল। জ্যোৎস্না সেই কুকড়ে যাওয়া চেহারা দেখে চাঁদার হাসি চেপে রাখতে পারল না। সে ফিক করে হেসে দিল। মেঘলা যে কত বুদ্ধিমতী আর জ্যোৎস্নাকে এক কথায় কীভাবে জব্দ করতে হয় সেটা মেঘলা খুব ভালোই জানে। চাঁদের এই হাসি দেখে জ্যোৎস্নার মনে হলো সে যেন একাই সবার হাসির পাত্রী হয়ে দাঁড়িয়েছে। জ্যোৎস্না যেন দম্বার পাত্রী নয়। সে নির্লজ্জের মতো একটা বাঁকা হাসি দিয়ে বলল, হ্যাঁ, স্বামী সন্তান তো থাকবেই। সংসার যখন করছো তখন তারা তো থাকবেই। আমি তোমার বাপের বাড়ির কথা বলছি, সেখানে কে কে আছে?
শুধু এক বড় ভাই আছে। মেঘলার মুখে ভাইয়ের কথা শুনে চাঁদ বেশ অবাক হয়ে গেল। সে খুশিতে মেঘলার দিকে তাকিয়ে বলল, সত্যি ভাবি, তোমার ভাই আছে? তার মানে আমার বীরের তো মামাও আছে। কই, কোনোদিন তো বলনি। চাঁদের প্রশ্ন উত্তর মেঘলার আগেই বীর নিজেই দিয়ে দিল। বীর তার ফুপির গা ঘেঁষে বসলো, আধো আধো গলায় বলল, হ্যাঁ পুপি, আমার মামা আছে। আমার মামা আমালে এত এত কামাল কিনে দিয়েছে। মামা অনেক ভালো। বীর এবার তার ছোট ছোট হাত নেড়ে চাঁদের সাথে তার মামার গল্পে মেতে উঠল। জ্যোৎস্না এবার বাঁকা চোখে মেঘলার দিকে তাকিয়ে তুচ্ছ তাচ্ছিল্য সুরে বলল, তার মানে তুমি কি অনাথ? মা বাবার ঠিক নেই? তোমার যদি এমন মনে হয় তো তেমনই। জ্যোৎস্না এবার সরাসরি মূল জায়গায় আঘাত করতে চাইল। সে গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, তা আমার আকাশকে কোথায় পেয়েছিলে শুনি? রাস্তায় কুড়িয়ে পেয়েছি।